নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল বলছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে মহিলা এবং পুরুষের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য বা ইনইকুয়ালিটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে মহিলা এবং পুরুষদের মধ্যে কিন্তু বৈষম্য রয়েছে। সেই বৈষম্য হতে পারে রাজনৈতিক অংশগ্রহণে, সেটা হতে পারে অর্থনৈতিক অংশগ্রহণে, সেটা হতে পারে সোশ্যাল বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে, চাকরিতে অংশগ্রহণের মাধ্যমে, সামরিক বাহিনীতে অংশগ্রহণের মাধ্যমে, বা হতে পারে আপনার বিভিন্ন টেকনোলজিতে বা বিভিন্ন কোম্পানির বোর্ডে বা বিভিন্ন জায়গায় বা রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে। আপনারা দেখছেন সম্প্রতি ভারতবর্ষে কত দিন ধরে, প্রায় 3 দশকের বেশি সময় ধরে ভারতবর্ষে মহিলাদের ক্ষমতায়নের বিল নিয়ে কত তালবাহানা চলছে। একবার এদিক থেকে ওদিকে ছড়ে একদল আর একদল ওদিক থেকে সেটাকে লোভে। তো অদ্ভুত ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরে যারা মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি তারা আমরা জানি কিভাবে মহিলাদের সাথে অন্যায় করা হয় এবং মহিলাদের সাথে কিভাবে বৈষম্য, মহিলাদেরকে পিছনে ফেলে রাখার একটা অদ্ভুত কৌশল রাজনৈতিক নেতারা সাধারণত নিয়ে থাকে। বিশেষ করে ভারতবর্ষের মতন যেগুলি প্যাট্রিয়াটিক কান্ট্রি, মানে প্যাট্রিয়ার্কাল কান্ট্রি আছে, সেই সমস্ত কান্ট্রিতে বিশেষ করে দেখা যায়। এবং শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়েই কিন্তু আপনারা দেখবেন যে এক ধরনের বৈষম্য লক্ষ্য করা যায়। সেটা নর্ডিক কান্ট্রিগুলি, নেদারল্যান্ডস হলো, ফিনল্যান্ড হলো, তারপর ডেনমার্ক হলো সেইগুলি, এবং আফ্রিকার রোয়ান্ডা এবং কয়েকটা দেশে পলিটিক্যাল পার্টিসিপেশনটা মোটামুটি ঠিক আছে, এবং ইকোনমিক পার্টিসিপেশনও মোটামুটি জেন্ডার প্যারিটি লক্ষ্য করা যায়। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষ করে আমি আজকে কথা বলবো আমাদের ভারতকে নিয়ে, সেই যে বৈষম্য, সেই বৈষম্যটা কিন্তু এত বেশি, সেটা মানে অত্যন্ত শোচনীয় পর্যায়ে চলে এসছে। এবং আজকে দেখুন, মহিলাদের কোনো আন্দোলন নেই। আগে আমরা দেখতাম মহিলাদের আন্দোলন হতো, বিশেষ করে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। সেই আন্দোলন কিন্তু আজকে তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না, যেটা হাড় কাঁপানো আন্দোলন, যার ফলে তাদের মহিলারা আবেদন করতো বা মহিলারা বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করতো, তাদের রিপ্রোডাক্টিভ রাইট নিয়ে, তারা চাকরির অধিকার নিয়ে, তারা তাদের বিরুদ্ধে যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সেই ভায়োলেন্সের বিরুদ্ধে, তারপরে তারা যে চাকরি বাকরি পাচ্ছে না বা বেকারত্ব রয়েছে সেই সবের বিরুদ্ধে। আজকে যেন কেমন অদ্ভুত একটা মিসিং, মানে এই আন্দোলনের মিসিং, এইটা কিন্তু সারা পৃথিবী জুড়েই আমি লক্ষ্য করছি। না আমেরিকাতে, না বিভিন্ন জায়গায়, না ভারতবর্ষে এটা লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, এটা একদিকে ভালো লক্ষণ যে আন্দোলন হচ্ছে না, কিন্তু আরেকদিকে একটা লক্ষণ যে মহিলারা কিন্তু সেই তুলনায় অগ্রগতি, এবং অগ্রগতির ফলে যে ফসলটা হলো সেই ফসলের সমান পরিমাণ ভাগ তারা পাচ্ছে না। আপনারা যদি দেখেন 2025 সালের জেন্ডার স্ন্যাপশুট, সেই জেন্ডার স্ন্যাপশুটে কিন্তু একটা অদ্ভুত কথা বলছে। সেখানে বলছে যে মহিলারা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ টেকসই উন্নয়ন যদি করতে হয় 2030 সালের মধ্যে, তাহলে কিন্তু মহিলাদেরকে সমানভাবে অংশীদার করতে হবে। কিন্তু সেই দেখা যাচ্ছে যে মহিলাদের কিন্তু সমানভাবে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আপনারা যদি একটা ছোট্ট রিপোর্ট দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট বেরিয়েছে 2025 সালে। সেখানে 148টা দেশের অর্থনীতি বা 148টা দেশকে নিয়ে আলোচনা করা হয়েছে, তুলনামূলক আলোচনা। সেখানে দেখানো হয়েছে যে এখনও কিন্তু যদিও মহিলাদের এবং পুরুষদের মধ্যে অনেকটা সমতা এসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ কাগজে কলমে এসছে, প্রকৃত কতটা হয়েছে সেটা মহিলারা বিশেষ করে ভালো জানবেন, এবং আমাদের পুরুষরাও নিশ্চয়ই সেটা আমরা প্রত্যক্ষ করি এবং সেটাকে আমরা অনুভব করি যে কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সমাজে, এবং সত্যিকারের কতটা উন্নয়ন তাদের ক্ষেত্রে ঘটেছে। তো যদিও অনেকটা গ্যাপ কমেছে, সেটা প্রায় 95% মতন জেন্ডার গ্যাপ কমেছে এডুকেশনের ক্ষেত্রে। কিন্তু শুধু এডুকেশনের ক্ষেত্রে বাড়লেই চলবে না, কিন্তু অ্যাবাউট 61% গ্যাপ কমেছে ইকোনমিক পার্টিসিপেশনের ক্ষেত্রে। কিন্তু অপরচুনিটি অনেক জায়গায় ক্লোজ হয়ে গেছে। যদিও মহিলা এবং পুরুষদের মধ্যে শিক্ষার হার হয়তো অনেকটা বেড়েছে, এবং তারা চাকরিও করছে, কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ মহিলারা পাশ করে বেরোচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে, সেই পরিমাণ মহিলারা কিন্তু কর্মক্ষেত্রে যোগদান করছে না। তাহলে তারা কিন্তু মিসিং হয়ে যাচ্ছে। কোথায় মিসিং হয়ে যাচ্ছে? হয় বেকার থেকে, অথবা শ্বশুরবাড়িতে গিয়ে তারা
ডোমেস্টিক কাজকর্মে ব্যস্ত থাকছে এবং সেটা আনপেইড কাজের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করতে বাধ্য হচ্ছে। আপনারা যদি দেখেন একটা গ্লোবাল সিনারিও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে মহিলাদের অ্যাডভান্স কোথায় কোথায় হচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে আপনারা যদি দেখেন, প্রিন্সিপাল ক্রাইটেরিয়া হচ্ছে বা মূল দিক সেটা হচ্ছে এডুকেশনাল অ্যাটেইনমেন্ট হয়েছে এবং সেটা মহিলাদের ক্ষেত্রে সেটা গ্লোবাল লেটেস্ট যেটা রিপোর্ট দেখাচ্ছে সেটা 95.1% কিন্তু জেন্ডার গ্যাপ কমেছে এডুকেশনের ক্ষেত্রে। এটা 2025 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টে বলছে। লেবার ফোর্স পার্টিসিপেশানে কিন্তু আপনারা দেখবেন যে লেবার ফোর্স পার্টিসিপেশানে যেটা 15 বছর এবং তার বেশি বয়সী মহিলারা, সেটা কিন্তু গ্লোবালে তাদের পজিশান 48.9। আমাদের ভারতবর্ষে কিন্তু সেটা নয়, এটা গ্লোবাল পজিশান বলছে। আমাদের ভারতবর্ষে অনেক কম, সেটা আমি দেখাবো। মেনদের পুরুষদের দেখুন গ্যাপটা কোথায়। যদিও গ্লোবাল পজিশান লেবার ফোর্স পার্টিসিপেশানে 48.9% মহিলাদের মোট, সেখানে দেখুন পুরুষদের হচ্ছে 73.1%। আর সেখানে গ্যাপ রয়েছে, আচ্ছা, মহিলাদের 48.9%, মহিলাদের 48.9% আর পুরুষদের সেটা 73.1%। তাহলে গ্যাপ কতটা? 24.2% পয়েন্ট। তাহলে দেখুন এটা আইএলওর ন্যাশনাল লেবার ফোর্সের এটা স্ট্যাটিস্টিক্স। তাহলে পুরুষরা যেখানে 73.1% তারা লেবার ফোর্স পার্টিসিপেশন রয়েছে, তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত মানে অর্থনৈতিক কাজে নিযুক্ত রয়েছে, সেখানে মহিলারা মাত্র 48.1%। শুধু তাই নয়, মহিলাদের উইমেনদের শেয়ার ইন ওয়ার্কার্স, এরা মহিলাদের শেয়ার কতটা রয়েছে সেইটা কিন্তু আবার দেখাচ্ছে যে অনেকটা কম। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন যে টপ শেয়ার মহিলারা উচ্চ পদে মনে করেন কোম্পানির সিইও, কোম্পানির ম্যানেজার বা অফিসের বস বা ডিএম বা এসডিও, বিডিও, হ্যাঁ, সেইগুলি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা কিন্তু গ্লোবাল পজিশন বলছি। আর মহিলাদের এখনও 28%, এটা কিন্তু 28.8%। হোয়ারাস মহিলারা কত শতাংশ? মহিলারা কিন্তু জনগণের 50%, হোয়ারাস তারা লাভ করছে মাত্র, তাদের অংশগ্রহণ রয়েছে 28.8%। আর পুরুষদের সেখানে কত? পুরুষদের দেখবেন 31.2% উচ্চ পদে রয়েছে পুরুষরা। ন্যাশনাল পার্লামেন্টে আপনারা যদি দেখেন, বিভিন্ন দেশের পার্লামেন্টে মহিলাদের অবস্থান, মহিলারা রয়েছে মাত্র 27.5% মহিলা রয়েছে। আমাদের ভারতবর্ষে কিন্তু প্রায় 14-15%। আর এটা সারা পৃথিবীতে গড় 27.5%। ঠিক আছে। আর বেশি পুরুষদের কত শতাংশ? পুরুষদের 72.5% পুরুষ। তার মানে পার্লামেন্টে অর্থাৎ ডিসিশন মেকিংয়ে পুরুষদের প্রাধান্য। তো ডেফিনেটলি পুরুষদের জন্য করবে। মহিলাদের জন্য তারা মহিলাদের স্কিল ডেভেলপমেন্ট, মহিলাদের যে দুঃখ, মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ, মহিলাদের শিক্ষায় অংশগ্রহণ, মহিলাদের বিভিন্ন কর্মক্ষেত্রে অংশগ্রহণ, তারপরে মহিলাদের কিভাবে তারা কিভাবে চাকরি করতে করতে সন্তানের লালন পালন করতে পারে এবং সংসার করতে করতে কিভাবে চাকরি করতে পারে, কিভাবে অংশগ্রহণ করতে পারে, কিভাবে নিজেরা অর্থ উপার্জন করে স্বাধীন হতে পারে, সেই দিকে কিন্তু কম লক্ষ্য দিচ্ছে। এবং মহিলারা কিভাবে আরও স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। শুধু পড়াশোনা করলেই হবে না, শুধু শিক্ষার হার বাড়লেই হবে না, শিক্ষার মান বাড়াতে হবে। সেই মানে কতটা শিখলো, কতটা টেকনোলজি শিখলো, কতটা সায়েন্স শিখলো, কতটা ইঞ্জিনিয়ারিং শিখলো, কতটা ম্যাথামেটিক্স শিখলো, এই জ্ঞানটা মহিলাদের মধ্যে পুরুষদের তুলনায় বেশি করে সঞ্চারিত করতে হবে, যাতে মহিলারাও অর্থনৈতিক কাজে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারে এবং তারা উপার্জন করতে পারে। যদি উপার্জন করে, যে সমস্ত মহিলারা উপার্জন করেন তারা কিন্তু ডিসিশন মেকিং পাওয়ার বা সিদ্ধান্ত গ্রহণ প্রণালীতে অংশগ্রহণ করতে পারেন, সেটা বাড়ি হোক, সেটা সমাজ হোক, সেটা রাষ্ট্র হোক। তারপরে দেখুন, যদি আপনারা দেখেন স্পিকার অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের স্পিকার মহিলারা রয়েছেন সারা পৃথিবী জুড়ে 19.9% মাত্র, হোয়ারাস আর বাকি রয়েছেন পুরুষরা। তার মানে আপনারা ধরতে পারেন 81% পুরুষ সেখানটা পার্লামেন্টের স্পিকার রয়েছে, আর মহিলারা রয়েছে মাত্র 19.9%। আর রিপ্রেজেন্টেশন অফ উইমেন ইন লোকাল গভর্নমেন্টস, ভারতবর্ষের মতন কিছু জায়গা আছে যেখানে 50% হয়েছে, যদিও 33% রিজার্ভেশন হয়েছে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে।
আর 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমেও লোকাল গভর্নমেন্ট বলতে পৌরসভা এবং পঞ্চায়েতগুলিকে বোঝায়, সেখানে হয়েছে। কিন্তু দুটো কান্ট্রিতে যে ডেটা পাওয়া যাচ্ছে সেখানে 50% অথবা বেশি হয়েছে। 29 কান্ট্রিতে 40 থেকে 49% হয়েছে। তার মানে মোটামুটি মহিলাদের পার্টিসিপেশনটা গ্রাম পঞ্চায়েত লেভেলে কম, মানে ঠিক আছে মোটামুটি। তাহলে পঞ্চায়েত লেভেলে, পৌরসভা লেভেলে, মানে লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে মহিলাদের ক্ষমতা দিয়েছে, কিন্তু বিধানসভা এবং লোকসভায় মহিলাদের ক্ষমতায়ন হয়নি। 33% রিজার্ভেশন এর বিষয় নিয়ে ভারতবর্ষ এখন চিন্তা করছে যে কীভাবে 33% মহিলাকে, আমরা তো ওয়াদা করে তো দিয়েছি যে 2019-এ যে মহিলাদের আমরা ক্ষমতায় আনবো, 33% আসন সংরক্ষণ দেবো। এবার আসন সংরক্ষণ দিতে গিয়ে এখন যে তারা সমস্যায় পড়েছে, তারা ভাবছে যে কী করে নতুন করে সিট বাড়িয়ে বা ডিলিমিটেশনের মাধ্যমে সিট বাড়িয়ে মহিলাদের অ্যাকোমোডেট করবে। কি অদ্ভুত ব্যাপার! সবাই মহিলাদের নামে, মহিলাদের জন্য বলে সব দল, আমরা দেখেছি, সমাজবাদী পার্টি হোক, জনতা পার্টি হোক, কংগ্রেস পার্টি হোক, সিপিআইএম পার্টি হোক, সমস্ত পার্টি, এমনকি বর্তমানে ভারতীয় জনতা পার্টি, তারাও কিন্তু মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে মুখে বলছে আমরা দেব, কিন্তু এখন কি বলছে? এখন বলছে ডিলিমিটেশন করে অনেক আরও সিট বাড়িয়ে প্রত্যেকটা রাজ্যে প্রায় ডাবল সিট করে 800 800 সিট হবে তখন। এখন 543টা সিটের সংখ্যা বাড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন দেবে, অর্থাৎ ওই 33% আসন সংরক্ষণ করবে। দেখুন কি চালাকি! কেন? যে 543টা সিট আছে তার মধ্যে 1/3 করে দাও। যে বিধানসভাগুলি আছে বিভিন্ন রাজ্যে সেখানে 1/3 করে দাও, বা রাজ্যের বিধানসভাগুলি, এখানটা মমতা ব্যানার্জি আমাদের এখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তাহলে মহিলাদের জন্য আপনি আপনার রাজ্যে 33% আসন সংরক্ষণ করে দিতে পারতেন। তো তারপরে এখানে বসুন্ধরা রাজে সিন্ধিয়া ছিল, উনি রাজস্থানে ছিলেন, উনি করতে পারতেন, উনি করেননি। জয়ললিতা দিচ্ছিল চেন্নাইতে, তামিলনাড়ুতে, উনি করেননি। তার মানে মহিলারা, তারপরে কাশ্মীরে, জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতি ছিলেন, তো উনিও কিন্তু করেননি। তার মানে কোনো পুরুষ হোক বা মহিলা হোক, মহিলাদের ক্ষমতায়নের জন্য অন্যান্য বাকি মহিলাদের ক্ষমতায়নের জন্য ততটা উৎসুক নয়। আমাদের পশ্চিমবঙ্গে কি দেখেছি আমরা? মমতা ব্যানার্জি যখন শাসন ক্ষমতায় ছিলেন, উনি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা করে দিয়ে গেলেন সব বাড়ির মহিলাকে। এইভাবে কি করলেন? এবার ক্ষমতায় আসার জন্য বিজেপি সরকার কি করলো? বিজেপি সরকারে বললো, আমরা, মমতা ব্যানার্জি সরকার যে 1,500 দেয়, আমরা 3,000 টাকা দেবো। এবার 3,000 টাকা দিতে গিয়ে এবার দেখুন, এই যে তার মানে একবার দেওয়া শুরু হলো, মানে এবার এটা দেওয়াটা চলতেই থাকবে। তার মানে কি, একজন মহিলাকে, তার মানে আমাদের 50% মহিলা যারা রয়েছে, সেই মহিলাদের প্যারালাইজড করে দেওয়া হচ্ছে মেন্টালি প্যারালাইজ। মানে তারা 3,000 টাকা পাওয়া মানে, একটি 25 বছরের 26 বছরের মেয়ে, যেটা আগে হতো 1,500 টাকা পেয়েছে, আর ছেলেরা কি একটা স্কিম আছে, ছেলেরাও তারা টাকা পাচ্ছিল। তো এইবার এইরকম ছেলে এবং মেয়েদের, যুব সমাজকে, বা মধ্যবিত্ত বা মাঝারি বয়সের বা বয়স্ক যারাই আছেন, বয়স্কদের দিন ঠিক আছে, যারা খুব গরিব তাদের দিন, কিন্তু যাদের কর্মক্ষমতা আছে, যারা পড়াশোনা করছে, যারা চাকরি করছে না, বা যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে ওই 1,500 টাকা দিয়ে স্কিল ডেভেলপমেন্ট করান। তা না করিয়ে তাদেরকে বলুন অন্ততপক্ষে 5টা ছেলেকে পড়াক, ফ্রিতে পড়াক, তাহলে আপনি 3,000 টাকা দিন। বা 5টা বাচ্চাকে যারা স্লাম এরিয়াতে আছে বা পুয়ার এরিয়াতে থাকে, তাদেরকে মানুষ করুন, বা কিছু একটা কাজ করুন, কাজের বিনিময়ে দিন। কিন্তু সরকার ক্ষমতায় আসার জন্য, বিভিন্ন সরকার ভারতবর্ষে এখন এই কাজ শুরু করেছে, পপুলিস্ট পলিসিস তারা গ্রহণ করছে। তো দেখুন অদ্ভুত ব্যাপার, মহিলাদের ক্ষমতায়ন তারা দিচ্ছে ওই মাধ্যমে, আপনার মহিলাদের ক্ষমতায়ন দিচ্ছে তারা কেবলমাত্র কিছু আর্থিক সাহায্য এবং কিছু ভাতার মাধ্যমে, কিছু ভাতা এবং দানের মাধ্যমে। তাহলে মহিলাদের এই যে দান নির্ভরশীল করে তুলছে বা ভাতা নির্ভরশীল করে তুলছে, অনেকে সাধারণ ভাষায় বলে থাকে ভাতাজীবী করে তুলছে। এটা কি ঠিক? যারা ভাবছেন ঠিক তারা ভাবতে পারেন, কিন্তু আলটিমেটলি এটা ঠিক নয়। ঠিক আছে, আমি তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে জেন্ডার। এই যে ওয়ার্ল্ড ব্যাংকের জেন্ডার ডেটা পোর্টাল দেখাচ্ছে যে গ্লোবাল ফিমেলদের লাইফ পার্টিসিপেশন, লেবার ফোর্স পার্টিসিপেশন ছিল 48.9% 2025-এ, আর পুরুষদের ছিল সেটা 73.1%। সেই ডিফারেন্সগুলি আমি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আমি আপনাদের সামনে এমপ্লয়মেন্ট এবং লেবার ফোর্স, ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন, মেল লেবার ফোর্স পার্টিসিপেশন, অ্যাপ্রক্সিমেটলি জেন্ডার গ্যাপ
সেটা ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে বলবো। দেখুন নর্থ আমেরিকাতে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেট না ওয়ার্ল্ডে রয়েছে 48% মোট উইমেনদের লেবার ফোর্স, তার মধ্যে মেল পার্টিসিপেশন 73%, 73.1%, আর গ্যাপ রয়েছে 24.2%। সারা বিশ্বে গ্যাপ 24.2%। নর্থ আমেরিকা উন্নত দেশ, মহিলারা অনেক শিক্ষিত, অনেক উন্নত, অনেক স্কিল্ড, সেখানেও গ্যাপ। সেখানে কীরকম গ্যাপ? 56.8% মহিলারা অংশগ্রহণ করছে, কিন্তু পুরুষদের সেখানে অংশগ্রহণের হার লেবার ফোর্সের 67.3%। তার মানে সেখানেও কিন্তু 10.5% গ্যাপ রয়েছে মহিলা এবং পুরুষদের মধ্যে। ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে সেখানে মহিলারা যদি 51.4% অংশগ্রহণ করে লেবার ফোর্সে, সেখানে কিন্তু পুরুষদের অংশগ্রহণের হার 74.6%। তার মানে গ্যাপ কত হলো? গ্যাপ হলো 23.2%। দেখুন তাহলে গ্যাপ কিন্তু সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যদি দেখুন ইস্ট এশিয়া এবং প্যাসিফিক, এখানে 58% আপনারা ধরুন মহিলারা লেবার ফোর্সে আছে, আর মেলেরা পুরুষরা 72% তারা অংশগ্রহণ করছে। তার মানে গ্যাপ কিন্তু 14%। তেমনিভাবে সাউথ এশিয়া, মিডল ইস্ট, নর্থ এশিয়া, সেখানে মহিলারা 20% মতো অংশগ্রহণ করছে, আর পুরুষদের অংশগ্রহণের হার সেখানে 73%। অর্থাৎ ডিফারেন্সটা কিন্তু অনেক। মানে ইস্ট এশিয়া এবং প্যাসিফিকে সেখানে 14% হলেও সাউথ এশিয়া, মিডল ইস্ট, সাউথ এশিয়া সেটা 44%, আর মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকাতে সেটা 53%। কিন্তু সাব সাহারান আফ্রিকাতে আবার অতটা নেই। সেখানে পুরুষ মহিলারা সবাই মোটামুটি কাজ করেন। সেখানে মহিলারা যদি সকলেই সব জায়গাতেই কাজ করেন, অর্থনৈতিক কাজে যেখানে 65% অংশগ্রহণ মহিলাদের, সেখানে পুরুষদের অংশগ্রহণ 76%। তার মানে 11% গ্যাপ কিন্তু সেখানেও লক্ষ্য করা যায়। এইভাবে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সব জায়গাতেই যেন কেমন গ্যাপ রয়েছে, এবং এই গ্যাপটা এত বেশি যে সেটাকে অত্যন্ত চোখে পড়ে, এবং মহিলাদের অবস্থান সেটা যে অনেক পিছিয়ে রয়েছে মহিলারা, সেটা কিন্তু স্পষ্টভাবে প্রতীয়মান হয়। আপনারা যদি দেখেন অ্যাডাল্ট লিটারেসি রেট বা শিক্ষার হারে কিন্তু পুরুষ মহিলারা মোটামুটি সমান আছে। দেখুন সে নর্থ আমেরিকাতে 58% পুরুষ, 98% পুরুষ শিক্ষিত, মহিলারাও 98.8, পুরুষ মহিলা 98.88 করে শিক্ষিত, সেখানে জেন্ডার গ্যাপ নেই। একইভাবে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে 94.7% পুরুষ এবং মহিলারা 95%, -0.5 ডিফারেন্স। আর ইউরোপ, সেন্ট্রাল আমেরিকাতে গ্যাপ নেই, সামান্য গ্যাপ 0.6%। মানে 99% ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়ায় সেখানে শিক্ষিত পুরুষ এবং মহিলারা। ইস্ট এশিয়া এবং আফ্রিকাতে সেখানেও কিন্তু জেন্ডার গ্যাপ কম, মানে পুরুষ এবং মহিলারা সমানভাবে প্রায় শিক্ষিত হচ্ছে। যদি আপনি দেখেন ইস্ট এশিয়া এবং সাউথ প্যাসিফিকে, সেখানে 97.9% পুরুষ এবং 95.3% উইমেন সেখানে শিক্ষিত, অর্থাৎ গ্যাপ মাত্র 2.6%। কিন্তু সাউথ এশিয়াতে, সাউথ এশিয়ার দেশ ভারতবর্ষের মতন দেশে যদি পুরুষদের হয়, শুধু ভারতবর্ষ না সাউথ এশিয়া মিলে, সেখানে 84.6% হচ্ছে পুরুষদের শিক্ষার হার, মহিলাদের শিক্ষার হার সেখানে 71.6%। তাহলে গ্যাপ কত হলো? 13%। কিন্তু সাউথ এশিয়াতে পুরুষ এবং মহিলাদের শিক্ষার হারের মধ্যে পার্থক্য রয়েছে। সাব সাহারান আফ্রিকাতে এই গ্যাপটা 12.2%। পুরুষদের যেখানটা বা 74.9% যেখানে শিক্ষার হার, মহিলাদের সেখানে শিক্ষার হার মাত্র শিক্ষার হার খুব মাত্র না, মাত্র বলবো না, 62.7%। তার মানে 12.2% সেখানে গ্যাপ রয়েছে। ঠিক আছে, লোয়ার সেকেন্ডারিতেও একই রকমভাবে গ্যাপ কম রয়েছে শিক্ষার হারে। কিন্তু দেখুন শিক্ষার হারে গ্যাপ নেই। আমি প্রথমের দিকে বলছিলাম যে শিক্ষার হারে সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে পুরুষ এবং মহিলারা মোটামুটি সমানভাবেই শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। কিন্তু আপনি যখন দেখবেন যে লেবার ফোর্স পার্টিসিপেশনে, তখন দেখুন কি অদ্ভুতভাবে কীরকম গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আপনি দেখুন নর্থ আমেরিকাতে 67.3% পুরুষ যেখানে কাজ করে লেবার ফোর্সে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, সেখানে মহিলাদের অংশগ্রহণ মাত্র 56.8%। তার মানে নর্থ আমেরিকার মতন দেশে সেখানেও কিন্তু গ্যাপ 10.5%। ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়াতে পুরুষরা যেখানে 65.9% কাজ করে, সেখানে 51.1%। অর্থাৎ ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়াতেও গ্যাপ 14.8%। ইস্ট এশিয়া এবং প্যাসিফিকেও কিন্তু
পুরুষেরা যেখানে 72.3% কাজ করে, মহিলারা সেখানে লেবার ফোর্সে কাজ করে 58.1%, 14.2% ডিফারেন্স। এইভাবে আপনারা দেখুন সাউথ এশিয়াতেও আমি বলেছি 77.4%, যেখানটা পুরুষেরা কাজ করে সেখানে মহিলাদের অংশগ্রহণ মাত্র 33%। এখানে জেন্ডার গ্যাপ অনেকটা 44.4%, কিন্তু এর চেয়েও বেশি গ্যাপ রয়েছে আপনারা যদি মিডল ইস্টে যান, মেইনলি মুসলিম অধ্যুষিত দেশগুলি, সেখানে দেখবেন মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, আফগানিস্তান এবং পাকিস্তানে সেখানে 73.3% পুরুষরা কাজ করে, মহিলাদের অংশগ্রহণ খুবই কম 19.7%। 53.6% কিন্তু সেখানে গ্যাপ রয়েছে জেন্ডারের, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের লেবার ফোর্সে অংশগ্রহণের ক্ষেত্রে। আর সাব সাহারান আফ্রিকাতে 75.6% পুরুষ কাজ করেন, সেখানে মহিলাদের অংশগ্রহণ 62.2, অর্থাৎ 10.4% জেন্ডার গ্যাপ রয়েছে। ঠিক আছে, ন্যাশনাল পার্লামেন্টে সেই একই রকম গ্যাপ রয়েছে। পার্লামেন্টে পুরুষরা যদি আমেরিকাতে, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে থাকে 63.5%, সেটা মহিলাদের অংশগ্রহণ সেখানে 6.5%। 27 পয়েন্টের ডিফারেন্স ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে। ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়াতেও তেমন, পুরুষরা যদি 68.5% কাজ করে অর্থাৎ পার্লামেন্টেরিয়ান হয়, তাহলে উইমেনরা মাত্র 31.5%, অর্থাৎ 37 পয়েন্ট কিন্তু সেখানে ডিফারেন্স। নর্থ আমেরিকাতেও কিন্তু ডিফারেন্স রয়েছে পার্লামেন্টে, সেখানে দেখুন 70.4% যদি মহিলাদের অবস্থান হয়, তাহলে পুরুষদের অবস্থান হয়, তাহলে মহিলারা মাত্র 29.6%, অর্থাৎ 40% ডিফারেন্স রয়েছে নর্থ আমেরিকাতেও। তেমনিভাবে সাব সাহারান আফ্রিকাতে 73.1% পুরুষ পার্লামেন্টেরিয়ান, মহিলারা কিন্তু সেখানে রয়েছে 26.9%, অর্থাৎ 46.2% গ্যাপ। ইস্ট এশিয়া এবং প্যাসিফিকেও একরকমভাবে গ্যাপ, সেখানে দেখবেন 77% পুরুষ এবং মহিলারা 23%, অর্থাৎ ডিফারেন্স 54 পয়েন্ট। তার মানে 54% ডিফারেন্স রয়েছে পুরুষ এবং মহিলাদের মধ্যে ইস্ট এশিয়া এবং প্যাসিফিকে। শুধু তাই নয়, এই গ্যাপটা আরও বেশি মারাত্মক, সেটা হচ্ছে মিডল ইস্টে, নর্থ আফ্রিকা, আফগানিস্তান এবং পাকিস্তানে, যেখানে 82.8% পুরুষেরা পার্লামেন্টেরিয়ান, মহিলারা সেখানে 17.2% পার্লামেন্টেরিয়ান। তার মানে গ্যাপ কিন্তু 65.6%, এতটা ডিফারেন্স রয়েছে। আপনারা যদি দেখেন, আরও লক্ষ্য করেন, সাউথ এশিয়ার ডিফারেন্স পৃথিবীর সবচেয়ে বেশি ভারতবর্ষের মতন দেশগুলিতে। সেখানে পুরুষ পার্লামেন্টেরিয়ান 83.7%, আর মহিলা পার্লামেন্টেরিয়ান রয়েছেন মাত্র 16.3%। তাহলে গ্যাপটা কত হলো? গ্যাপ হলো 67.4%। এইভাবে গ্যাপ বলতে গেলে আপনাদের অনেক বলতে হয়। এবং শুধু তাই নয়, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ওনারশিপ, সেখানেও কিন্তু পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্থক্য রয়েছে। সেইটা পার্থক্যটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, আফগানিস্তান এবং পাকিস্তানে, যেখানে অ্যাকাউন্ট ওনারশিপ মানে অ্যাকাউন্টের মালিকানা, বিভিন্ন সম্পদের মালিকানা রয়েছে 57.2% পুরুষের, সেখানে মহিলাদের রয়েছে মাত্র 36.4%। তো এইভাবে, এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্ট সেইগুলিও ডিফারেন্স রয়েছে। তো এই ডিফারেন্স কিন্তু, আর আমাদের সাউথ এশিয়া কি, সাউথ এশিয়ায় মোটামুটি ঠিক আছে, 84.8% মহিলা, ভারতবর্ষের কথা বলছি না, আর মহিলাদের অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ওনারশিপ রয়েছে 82.9%, সেখানে 1.9% ডিফারেন্স রয়েছে। তো এইভাবে কিন্তু সারা পৃথিবীতে লক্ষ্য করা যাচ্ছে যে ডিফারেন্স রয়েছে, এবং সেই ডিফারেন্সটা এত বেশি যে অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে মহিলাদের। এই সমস্ত জায়গা থেকে মহিলাদের তুলে আনতে হবে। আমরা যদি একটু অ্যাকাডেমিক্সের চোখ রাখি, তাহলে আমরা দেখব যে ল্যাটিন আমেরিকায় যত সমস্ত ইন্টারন্যাশনাল পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশান করেছে 2024 সালে, সেখানে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে 75.1% পুরুষেরা পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশান করেছিল, সেখানে মহিলারা মাত্র 24.9%, অর্থাৎ গ্যাপ রয়েছে 50.2%, 50.2 পয়েন্টের। এশিয়াতে 81.2%
পুরুষরা অ্যাপ্লিকেশন করেছে, সেখানে মহিলাদের পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশন মাত্র 18.8%, তাহলে গ্যাপ রয়েছে 62.4। এইভাবেই আপনি যদি ইউরোপেও একইভাবে ডিফারেন্স রয়েছে। 84.1% পুরুষরা যেখানে পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছে, সেখানে মহিলাদের সংখ্যা মাত্র 15.9, অর্থাৎ 68.2 পয়েন্টে সেখানে ডিফারেন্স রয়েছে। আপনি যদি দেখেন আফ্রিকাতে সেই সংখ্যা তো আরও বেশি, সেখানে 85.5% পুরুষেরা ইন্টারন্যাশনাল পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছে, সেখানে মহিলারা করেছে মাত্র 14.5%। গ্যাপটা 71 পয়েন্ট। তো এইরকমভাবে জেন্ডার গ্যাপ কিন্তু আপনি সর্বত্রই লক্ষ্য করতে পারবেন। এবং যদি দেখেন সেই ম্যানেজারে কিন্তু মহিলারা অনেক পিছিয়ে রয়েছে। আমেরিকাতে যদি 71.8% বড় বড় কোম্পানি এবং ম্যানেজার হয়ে থাকে, সেখানে 71.8% পুরুষ, মহিলারা মাত্র 28.2%, অর্থাৎ 43.6 পয়েন্টের ডিফারেন্স। তারপরে আপনি যদি দেখেন আরও কিছু দেশ আছে, সেই দেশগুলিতে সেম। তো এইরকমভাবে ডিফারেন্স, বাংলাদেশে যদি 96.4% টপ ম্যানেজমেন্টে থাকে, আর মহিলাদের সংখ্যা সেখানে 3.6%, অর্থাৎ 92.8%-এর ডিফারেন্স। তো এই গ্যাপটা কিন্তু সারা পৃথিবীতে রয়েছে। তো এই গ্যাপটাকে মেটানোর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, এবং শুধু সরকার একা এগোতে পারবে না। সবচেয়ে বড় বলা হয় যে মহিলাদের মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে। মেন্টাল মেকআপ অফ উইমেন শুড অলসো বি চেঞ্জড, শুড হ্যাভ টু বি চেঞ্জড। তাহলে মানসিকতা পরিবর্তন করে, আর প্যারাসিটিক্যাল মানসিকতা, অর্থাৎ পরের উপরে নির্ভরশীল, স্বামীর উপরে বা ছোটোবেলায় তো ন্যাচারালি বাবা মায়ের উপরে নির্ভর করতেই হবে, পরবর্তীকালে স্বামীর উপরে নির্ভরশীল নয়। অনেক মহিলারা স্বামীর উপরে নির্ভরশীল হয়ে যায় স্বতঃপ্রণোদিতভাবে। তো নির্ভরশীল না হয়ে চেষ্টা করতে হবে স্বামী সন্তান পালনের সাথে সাথে কীভাবে তারা অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করতে পারবে, এবং কিভাবে তারা আরও দক্ষতা অর্জন করতে পারবে, যেগুলি একবিংশ শতকের জন্য প্রয়োজনীয়। সেই দক্ষতা অর্জন করে কীভাবে লেবার ফোর্স পার্টিসিপেশনে অংশগ্রহণ করতে পারবে, সেইগুলি তাদেরকে নিজেদেরকেই শিখতে হবে। প্রয়োজনে তাদেরকে পুরুষদের সাহায্য নিতে হতে পারে, অন্যদের সাহায্য নিতে হতে পারে, বাবা মায়ের সাহায্য নিতে হতে পারে, হাজব্যান্ডের সাহায্য নিতে হতে পারে, বন্ধুবান্ধবদের সাহায্য নিতে হতে পারে। রাষ্ট্র কাউকে মনে করবেন যেটা দিচ্ছে দয়া দাক্ষিণ্য করে সামান্য কিছু দেবেন, আপনাকেই করে নিতে হবে নিজের জন্য। কেন করবেন আপনি? নিজের জন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, নিজের জন্য আপনাকে অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করতে হবে, যাতে আপনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, যাতে আপনি সংসারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, যাতে আপনি সমাজে স্বীকৃত হন এবং রাষ্ট্রে মর্যাদা লাভ করেন। তাহলে নিজের মর্যাদার জন্য, নিজের সাফল্যের জন্য, নিজের শান্তির জন্য এবং নিজের অর্থনৈতিক স্বাধীনতার জন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং ইকোনমিক অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে। এডুকেশন ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করতে হবে। তাহলে এডুকেশন অ্যান্ড ইকোনমি এবং স্কিল ডেভেলপমেন্ট, এইগুলির মাধ্যমে আমরা আগামী দিনে কিন্তু দক্ষতা অর্জন করে, একবিংশ শতকের উপযোগী দক্ষতা অর্জন করে একজন সফল এন্টারপ্রেনার হতে পারি, সকল শিক্ষাবিদ হতে পারি এবং বিভিন্ন টেকনোক্র্যাট হতে পারি। বিভিন্ন কাজে, বিভিন্ন পেশায়, নিজেদের পছন্দের পেশায় নিজেরা নিযুক্ত হয়ে স্বনির্ভর হয়ে আমরা দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারি। মনে রাখবেন যে ভারতবর্ষের সামনে যে $30 ট্রিলিয়ন ইকোনমি বা উন্নত ভারত তৈরি করার যে স্বপ্ন কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেই স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন মহিলা, পুরুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সকলে সমানভাবে অংশগ্রহণ করবে উন্নয়ন প্রক্রিয়ায়। তো সকলের উন্নয়ন কামনা করে এবং সরকারের সহযোগিতা কামনা করে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।